আসসালামু আলাইকুম এভরিওয়ান, কম্পিউটার বেসিক কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস এবং ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। তো শুরুতে আমরা কম্পিউটার মাউসের যে রাইট বাটন রয়েছে সেই রাইট বাটনের যে অপশনের কাজগুলো রয়েছে সেগুলো আমরা শিখে ফেলি। তো এই জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমরা যদি স্ক্রিনের উপর রাইট ক্লিক করি এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে আমরা সবার প্রথমে ভিউ যে অপশনটি রয়েছে এটির কাজ শিখে নেব। ফার্স্ট অফ অল আমাদের এখানে যে দেখুন ডেস্কটপের মধ্যে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন বা ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফাইল ফোল্ডারগুলোকে আপনি চাইলে এগুলোর সাইজ বড় বা ছোট করতে পারবেন। কিভাবে? এই যে ভিউতে যাবেন, এখান থেকে দেখুন লার্জ আইকন আছে, মিডিয়াম আইকন আছে এবং স্মল আইকন আছে। তো আমি একটু আপনাদের স্মল আইকন করে দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে যে ফাইলগুলোর যে আইকন রয়েছে আইকনগুলো ছোট হয়ে গেছে। আবার আমি যদি রাইট ক্লিক করে ভিউতে গিয়ে লার্জ আইকন করি দেখবেন বড় হয়ে গেছে। আবার আমি যদি রাইট ক্লিক করে ভিউতে গিয়ে মিডিয়াম আইকন করি দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি চান আপনাদের এই যে ডেস্কটপে যে আইকন বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আপনি বড় ছোট করে নিতে পারেন। এটা আরো সহজে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে মাউসের যে স্ক্রল হুইলটা রয়েছে স্ক্রল হুইলটা এটা যদি আপনারা সামনের দিকে ঘুরান বড় হবে এবং পিছনের দিকে যদি ঘুরান তাহলে ছোট হবে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা আবার রাইট ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখুন ভিউতে আসলে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো শো ডেস্কটপ আইকন। শো ডেস্কটপ আইকন। তো এই যে শো ডেস্কটপ আইকনও যদি আপনি টিক দিয়ে রাখেন, এই যে এখানে টিক দেওয়া আছে, টিক যদি দিয়ে রাখেন আপনার এখানে ডেস্কটপে আইকনগুলো শো করবে। আর যদি আপনি টিক না দেন দেখুন কি হয়, তাহলে ডেস্কটপের আইকনগুলো হাইড হয়ে গেল, তাই না? আচ্ছা, তো আমরা যদি আবার এগুলো নিয়ে আসতে চাই তাহলে কি করব? ডিসপ্লের উপরে রাইট ক্লিক করব এবং এই যে ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকনে টিক দিয়ে দিব। দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন আইকনগুলো চলে এসেছে। আচ্ছা, তো আবার এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হলো অটো অ্যারেঞ্জ। তো আপনি যদি অটো অ্যারেঞ্জে ক্লিক করেন তাহলে যেটা হবে, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আমি এই পাশে রেখেছি সেগুলো এইভাবে এই পাশে চলে আসবে, অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি অটো অ্যারেঞ্জে যদি টিক না দেন এক্ষেত্রে আপনি আপনার মন মতো ফাইলটা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। যেমন আমি এই ফাইলটা এখানে রেখেছি, আবার এটা আমি চাইলে এই জায়গায়ও রাখতে পারি। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো সর্ট। সর্ট মানে সাজানো। আপনি চাইলে আপনার ফাইলগুলোকে নাম অনুসারে সাজাতে পারবেন, ফাইলের সাইজ অনুসারে সাজাতে পারবেন, তারপর ফাইলের যে আইটেমগুলো রয়েছে আইটেমের ধরন অনুযায়ী সাজাতে পারবেন এবং ডেট অনুসারে সাজাতে পারবেন। অর্থাৎ যে ফাইলটা আপনি আজকে ডাউনলোড করেছেন সেটা সবার আগে থাকবে, যেটা অনেক আগে ডাউনলোড করেছেন সেটা সবার শেষে থাকবে। তো আমি একটু আপনাদের কাজটা করে দেখাচ্ছি। আমি আমার একটা ফোল্ডারে চলে যাচ্ছি, ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল, তাই না? আচ্ছা, তো এখান থেকে ধরেন আমার আমি রাইট ক্লিক করলাম, সর্টে গেলাম, এবার আমি এখান থেকে নাম অনুসারে সাজালাম। তো দেখতে পাচ্ছেন যেটা এই যে অ্যালফাবেটের মধ্যে যেটা এ দিয়ে শুরু হয়েছে এটা এ, এই যে অ্যাডোবি এটা সবার আগে আছে। আচ্ছা, তো এভাবে পর্যায়ক্রমে সবগুলো নাম সাজানো আছে। তো এবার আমি আবার রাইট ক্লিক করছি এবং সর্টে গিয়ে এখান থেকে ডেট মডিফাই করে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্প্রতি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম বা যে লোগোটি ডাউনলোড করেছিলাম এটি এখানে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, মানে এটা আমি লেটেস্ট মানে আজকেই এটাতে আমি কাজ করেছি, দেখুন টুডে, এটা এই জন্য সবার আগে আছে। তো আপনারা ডেট দিয়ে চাইলে ফাইলগুলোকে সর্ট করতে পারেন। এখানে আবার ফাইলের টাইপ অনুসারে সাইজ অনুসারেও ফাইলগুলো সর্ট করে নিতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে সর্টের কাজটা কি। তো এবার চলুন আমরা আবার রাইট ক্লিক করি এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি রিফ্রেশ। আচ্ছা, এই যে রিফ্রেশ অপশনটা দেখতে পাচ্ছেন এটার আসলে কি কোনো কাজ আছে? হ্যাঁ, এটার কিছু কাজ আছে যেগুলো খুবই অল্পভাবে কার্যকর। আমি ছোটবেলা থেকে আসলে দেখে আসছি যে অনেকেই কম্পিউটার চালু করলে কি হয়? তারা রিফ্রেশ করতে থাকে। স্ক্রিনের মধ্যে এভাবে রিফ্রেশ করে। তো আসলে রিফ্রেশটা করে এতে লাভ কি হয় বলেন তো? রিফ্রেশ করে আসলে তারা লেফট এবং রাইট বাটন, মাউসের যে লেফট এবং রাইট বাটন রয়েছে এটা আসলে ব্যালেন্স করে। মানে এটা বাটন ২ টা ঠিক আছে কিনা বা এটা হাতের আয়ত্তে আছে কিনা এটা জাস্ট চেক করে তারা, আমার মতে। মানে আমি যতটুকু জানি আরকি। আমি সচরাচর যেটা করি রাইট ক্লিক আর লেফট ক্লিক এটা করি আমি এইজন্য। আর রিফ্রেশের আসলে কাজটা কখন হয়? সাপোজ আপনি একটা অ্যাপ্লিকেশন চালু করেছেন বাট অ্যাপ্লিকেশনটা চালু হতে সময় নিচ্ছে। এই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন? রিফ্রেশ করতে পারেন। যার কারণে এটা দ্রুত চালু হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ফাইল কপি করি। অর্থাৎ এই যে সাপোজ আপনি যদি এই ফাইলটি কপি করে একটি লোকেশনে গিয়ে মনে করলেন ধরেন আমি ডাউনলোড লোকেশনে আসলাম, এখানে এসে এটা পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম। এই যে পেস্ট অপশনে গিয়ে ক্লিক করে পেস্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসছে। কিন্তু পেস্ট করার পরে যদি ফাইলটি না আসতো এক্ষেত্রে আপনাদের করণীয় থাকতো কি? রাইট ক্লিক করে আপনারা রিফ্রেশ দিলে
আপনারা কিন্তু ফাইলটা পেয়ে যেতেন। মানে রাইট ক্লিক করবেন, তারপর রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ অপশনটা পাওয়ার জন্য আপনারা এই যে শো মোডে ক্লিক করবেন, তাহলে আপনারা রিফ্রেশ অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখেন রিফ্রেশ অপশনটা চলে আসছে। এবার এখান থেকে এই যে রিফ্রেশে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ফাইলটি চলে আসছে। ঠিক আছে, এবার আমরা পরের অপশনটিতে যাচ্ছি। তো এখান থেকে আমরা যদি নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন আমার ওয়ালপেপারের যে কালারটা রয়েছে এটা চেঞ্জ হবে, বা আমার ওয়ালপেপারটা চেঞ্জ হবে। একটু দেখুন, দেখুন আমার ওয়ালপেপার চেঞ্জ হয়েছে। তো এই যে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, মানে পরবর্তীতে যে ওয়ালপেপারটা আসবে সেটা চলে আসতেছে। তো যাই হোক, যারা উইন্ডোজ 11 ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এই কাজটা আপনারা দেখতে পাবেন যে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিলে আপনাদের ওয়ালপেপারটা চেঞ্জ হবে। আচ্ছা, পেস্ট শর্টকাট, অর্থাৎ আমরা যে ফাইলটি কপি করেছিলাম সেটি চাইলে আমরা শর্টকাট ফাইল হিসেবে এখানে পেস্ট করতে পারি। তো যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই। আর আন্ডু কপি, আমরা যে ফাইলটি কপি করেছিলাম সেটি চাইলে আন্ডু করতে পারি, এটাও প্রয়োজন না আমাদের আপাতত, এই দুটো আমাদের প্রয়োজন নাই। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো নিউ। নিউ থেকে আপনারা যে কোনো ফাইল ফরম্যাটে এখান থেকে আপনারা যে কোনো ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি আপনাদের পরামর্শ দেব এখান থেকে যেন কোনো ফাইল ক্রিয়েট না করেন, কারণ এখান থেকে ফাইল ক্রিয়েট করলে ফাইলটা সেভ করা হয় না। তো এখান থেকে আমি আপনাদের ফোল্ডার ক্রিয়েট করাটা দেখিয়ে দিচ্ছি। তো ফোল্ডারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে নাম চাচ্ছে, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম সকিনা। আচ্ছা, তো না আমি ফোল্ডারের নাম দিলাম সকিনা, এই জন্য নামটা সকিনা হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তো এখানে এই যে সকিনা নামটা দিলাম, আমি যদি চাই এই নামটা আবার চেঞ্জ করতে পারি। কিভাবে? ফোল্ডারের উপরে ক্লিক করব, তারপর নামের উপরে যদি একটা ক্লিক করি, রিনেম করার অপশন আসবে। এবার আমি ধরেন এখান থেকে দিলাম জরিনা। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে ফোল্ডারের নাম হলো এখন জরিনা। আপনারা চাইলে রাইট ক্লিক করেও এই কাজটি করতে পারেন, এই যে রিনেম অপশন আছে, রিনেম থেকে আপনারা কাজটি করতে পারেন। অথবা আপনাদের যদি ফাইলটি প্রয়োজন না হয় তাহলে আপনারা এই যে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিতে পারেন। ওকে, ঠিক আছে, তারপর অপশনে চলে যাচ্ছি আমরা। এখন যে অপশনটি রয়েছে সেটি হলো ডিসপ্লে সেটিংস। তো ডিসপ্লে সেটিংস থেকে আসলে আমাদের কি কাজ রয়েছে? এখান থেকে আমরা যদি আমাদের এই যে দেখুন আমাদের পুরো স্ক্রিনের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে, মানে স্ক্রিনের টেক্সটের সাইজ, দেখুন টেক্সটের সাইজগুলো যেগুলো রয়েছে, আমরা যদি চাই এই সাইজটাকে এখান থেকে এই যে কমিয়ে নিতে পারি। অর্থাৎ আমাকে এখানে রিকমেন্ড করছে কত 100%, বাট আমি 125% রাখছি। কারণ 125% রাখছি এই জন্য যাতে আমার স্ক্রিনে টেক্সটগুলো বড় দেখায়, আইকনগুলোও যেন বড় দেখায়। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যতটুকুতে কমফোর্টেবল ফিল করেন। যাই হোক, আমি এখান থেকে 125% রাখছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, তারপর এখানে আরেকটি কাজ আছে, সেটি হলো এই যে এই জায়গায় কখনো যদি আপনার স্ক্রিনটা রোটেট হয়ে যায়, আপনি চাইলে এখান থেকে ফিক্সড করে নিতে পারবেন এটি, বা এটি ঠিক করে নিতে পারবেন এখান থেকে। তো সাধারণত আমাদের স্ক্রিনটা হলো ল্যান্ডস্কেপ, এই যে দেখুন আমাদের স্ক্রিনটা এ পাশ থেকে শুরু করে এ পাশ পর্যন্ত এটা কিন্তু ল্যান্ডস্কেপ স্ক্রিন। তো যেহেতু এটি ল্যান্ডস্কেপ, কখনো যদি আপনার কিবোর্ডে চাপ লেগে এটি যদি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ফ্লিপ হয়ে যায়, মানে উল্টে যায়, আপনারা রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংসে চলে আসবেন এবং এই যে এখানে ওরিয়েন্টেশন যেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দেবেন। কি করে দেবেন? ল্যান্ডস্কেপ করে দিবেন। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে ডিসপ্লে যদি কখনো রোটেট হয়ে যায় কিভাবে এটা ফিক্সড করবেন। মনে করলেন ডিসপ্লে রোটেট হওয়া মানে এই যে আইকনগুলো আপনার উপরে চলে যাবে, এটা স্ক্রিন উল্টে যাবে আর কি। তো এরকম যদি কখনো হয় আপনারা এখান থেকে এটি ফিক্স করে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তারপর এখানে আরেকটু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো নাইট লাইট। আচ্ছা, এখানে যদি ক্লিক করেন আপনার স্ক্রিনের লাইটটি নাইট লাইটে কনভার্ট হয়ে যাবে। এটি আসলে অনেক সময় আমরা রাতে কম্পিউটার যখন ব্যবহার করি তখন এটি ইউজ করা হয়। তো আমার এটা প্রয়োজন নয়, আপনাদের যদি প্রয়োজন হয় কখনো আপনারা এটি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো পার্সোনালাইজ। তো এখান থেকে কি কি কাজ করা যায় চলুন সেগুলো আমরা শিখে নিই। ফার্স্ট অফ অল, আমরা যদি আমাদের এই যে স্ক্রিনে যে ওয়ালপেপার আছে এই ওয়ালপেপারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড থেকে তারপর এই যে এখানে স্লাইড শো রয়েছে না, এখান থেকে পিকচার করে দিব। পিকচার করে এবার আপনি আপনার যদি কোনো কাস্টমাইজ ওয়ালপেপার থাকে সেটা এখান থেকে ব্রাউজ করে ব্রাউজে ক্লিক করে সিলেক্ট করে দিবেন, আপনার যদি কম্পিউটারে এটা থেকে থাকে। আর যদি আপনার কম্পিউটারে যদি আপনার নিজের ছবি থাকে সেই নিজের ছবিটাও দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এটি দিয়ে দেখাচ্ছি, এই যে আমি এই ছবিটা নিলাম, নিয়ে চুজ করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাবেন যে আমার ছবিটি একেবারে আমাদের ওয়ালপেপারের মধ্যে সেট হয়ে গেছে, তাই না? আচ্ছা, মানে স্ক্রিনে সেট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি আবার এটিকে চেঞ্জ করে নিব, সেটিংসে যাচ্ছি। এখান থেকে এবার এটি আমি পিকচারের জায়গায় আমি এটি স্লাইড শো করে দিচ্ছি, এই যে স্লাইড শো। আসলে স্লাইড শো দিলে একটা সুবিধা হলো অটোমেটিকভাবে আপনার পিকচারগুলো চেঞ্জ হবে, একটার পর একটা চেঞ্জ হবে। তো এটা আমার ভালো লাগে, এই জন্য আমি স্লাইড শোটা রাখছি। স্লাইড শোটা রেখে আমি এটি কাজটা করব। তো স্লাইড শো রেখে দিলাম।
এটি 30 মিনিট পর পর যাতে চেঞ্জ হয়, তো এই জন্য আমি 30 মিনিট সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে টাইমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো কালার। আমরা একটু কালারে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে এখন আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হলো আপনার যে কম্পিউটারের স্ক্রিনের যে মোড রয়েছে সেটি কি লাইট মোড আছে না ডার্ক মোড আছে, এটি আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এটি এখন বর্তমানে ডার্ক মোড আছে। আপনি যদি চান এটিকে লাইট মোড করে নিতে পারেন, অর্থাৎ লাইট মোড করলে এই যে এরকম আসছে। তো আমার কাছে ডার্ক মোডটাই ভালো লাগে, আমি ডার্ক মোড করে নিচ্ছি। আপনাদের যদি ডার্ক মোড ভালো লাগে এক্ষেত্রে আপনারা ডার্ক মোড ইউজ করতে পারেন, অসুবিধা নেই, অথবা লাইট মোডে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কাস্টমাইজে গেলে এখানে আপনি আপনার মতো করে কোনোটা ডার্ক কোনোটা লাইট এভাবে রাখতে পারেন। হ্যাঁ, তা আমার কাস্টমাইজ দরকার নাই, আমি ডিরেক্টলি সরাসরি এই ডার্ক রাখতেছি। ওকে, দিস ইজ পারফেক্ট। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ট্রান্সপারেন্সি ইফেক্ট। একটু খেয়াল করুন তো আমার ওয়ালপেপারের মধ্যে কি কালার আছে, প্রায় অনেকটা ভায়োলেট 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 কালার আছে না, ভায়োলেট বা ম্যাজেন্ডা মিক্সড আর কি। হ্যাঁ, তো একটু গ্রেডিয়েন্ট কালার আছে আর কি। তো আমি যদি এখানে সেটিংসে যাই, সেটিংসে আসার পর একটু খেয়াল করেন, আমি যদি এই ট্রান্সপারেন্সিটাকে যদি অফ করে দিই, এখানে কিন্তু এখন কোনো কালার নেই। বাট আমি যদি ট্রান্সপারেন্সিটাকে অন করে দিই, দেখবেন এখানে একটা হালকা ভায়োলেট একটা ভাইব চলে আসছে, তাই না? তো এটাকে বলা হয় ট্রান্সপারেন্সি ইফেক্ট। আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে, এই যে এটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এবার আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, তারপরে যেটি রয়েছে সেটি হলো থিম। ওই যে কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করেছেন আমি আমার এখানে যে স্লাইড শো ওয়ালপেপার ব্যবহার করেছি, তো আমি এটি ব্যবহার করেছি, এই যে গ্লো ফর ইমেজ, এটি আমি ব্যবহার করেছিলাম। এখানে আরও আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটা ইমেজ আছে, ওয়ান ইমেজ, আর এটি হলো লাইট ওয়ান ইমেজ, বা এগুলো ছাড়া এখানে আরও 4 ইমেজ আছে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা ব্যবহার করতেছি। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এই যে আপনার ওয়ালপেপারে এখন এরকম দেখাবে। ঠিক আছে, তো আমি আমার যেটি পছন্দের আমি সেটি ইউজ করতেছি। ওকে, আমি এটাতে চলে গেলাম। তো এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ডেস্কটপ আইকন সেটিংস। কম্পিউটার নতুন করে সেটআপ দিলে কিন্তু এই যে কম্পিউটার অপশনটি থাকে না, এই দিস পিসি অপশনটি থাকে না। বুঝতে পারছি? এই যে এরকম থাকে। এই যে এখন আপনারা দেখতে পাবেন আমার কম্পিউটারে কোনো দিস পিসি অপশন নাই। শুধুমাত্র রিসাইকেল বিনটা আছে, তাই না? তো আমার যদি এই দিস পিসি অপশনটা প্রয়োজন হয় বা দিস পিসি আইকনটা প্রয়োজন হয়, এক্ষেত্রে আমি কিভাবে আনবো এটিকে? রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, তারপর এখান থেকে থিমে যাব, এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংয়ে যাব, এবং এখান থেকে কম্পিউটার যেটা রয়েছে এটার মধ্যে টিক দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন দিস পিসিটা চলে আসছে, মানে দিস পিসি আইকনটা এখন আমাদের স্ক্রিনে শো করবে। তো আপনাদের যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করেন যে দিস পিসি আইকনটা আপনার কম্পিউটারে নেই, আপনারা কিন্তু এই জায়গা থেকে দিস পিসি আইকনটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমাদের আর বেশি কোনো কাজ নাই, আমাদের এখানে আরেকটা কাজ রয়েছে, সেটা একটু দেখে নিই। সেটা হলো টাস্ক বার, বিহেভিয়ার, এগুলো একটু আমরা দেখি। আচ্ছা, তো আপনার কম্পিউটারে এই যে নিচে যে বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বারটা, এটাকে বলা হয় টাস্ক বার। এই বারটাকে বলা হয় টাস্ক বার। টাস্ক বারের কাজ কি? আমরা টাস্ক বারের মধ্যে আমাদের দৈনন্দিন ব্যবহৃত যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে আমরা পিন করে রাখি, মানে সহজে যেন ওপেন করতে পারি, এই জন্য এখানে আমরা সেট করে রাখি। তো এখন এই টাস্ক বারটা আপনি যদি চান এটা মাঝখান থেকে স্টার্ট করতে পারেন, যেমন এই স্টার্ট বাটনটা মাঝখানে চলে আসবে। তো এই জন্য আপনি কি করবেন, এই জন্য আপনি এই যে দেখুন, এই যে টাস্ক বার বিহেভিয়ারে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে এখানে একটা অপশন রয়েছে লেফট, আমি এটি সেন্টার করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে উইন্ডোজ আইকনটা বা আমার টাস্ক বারটা মাঝখান থেকে স্টার্ট হচ্ছে, তাই না? আচ্ছা, আবার আমি যদি এখানে লেফট করে দিই তাহলে দেখবেন বাম পাশ থেকে শুরু হচ্ছে বা বাম পাশ থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো এইভাবে আপনারা যদি চান এটা চেঞ্জ করে নিতে পারেন। আবার অনেক সময় আপনারা খেয়াল করবেন আপনাদের যে টাস্ক বারটি রয়েছে সেটি হাইড হয়ে থাকে, মানে অটোমেটিক্যালি হাইড হয়ে যায়। আপনারা কাজ করার সময় হাইড হয়ে যায় বা কোনো কারণে কিবোর্ডে প্রেস হয়ে এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। এখন আপনাদের করণীয় কি? আপনারা সরাসরি কম্পিউটারের সেটিংসে চলে আসবেন, এই যে এভাবে পার্সোনালাইজে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা নিচে এই যে টাস্ক বার বিহেভিয়ারে চলে যাবেন, এবং এখান থেকে এই যে বিহেভিয়ারে এসে এই যে এখানে অটোমেটিক্যালি হাইড টাস্ক বার, এই যে এটাকে টিক চিহ্ন রিমুভ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আশা করি এতটুকু আপনারা করতে পারবেন। আবার অনেকেই আপনাদের কম্পিউটারে খেয়াল করবেন এই যে সার্চ বক্সটা যেটা রয়েছে বা সার্চ বারটা যেটা রয়েছে এটা অনেক বড় হয়ে আসে, যেমন অনেকটা এরকম, এই যে
এত বড় হয়ে যায়, বা কারো কারো কম্পিউটার আরো বড়ও দেখা যায়। হ্যাঁ, তো আপনারা যদি চান এই সার্চ বক্সটাকে ছোট করে নিতে পারেন, মানে এই সার্চ বক্সটাকে এই যে এরকম ছোট করে নিতে পারেন, অথবা এই যে এভাবে আইকন হিসেবেও রাখতে পারেন, এই যে শুধু একটা আইকন থাকবে। তো আমি আমার মতো যেভাবে ভালো লাগতেছে আমি সেভাবে রাখতেছি, এই যে এভাবে রাখতেছি, এটা কিন্তু খারাপ না, ভালোই লাগতেছে। হ্যাঁ, আপনারা এখান থেকে এটা ছোট বড় করে নিতে পারবেন। তবে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমার সফটওয়্যার সবগুলো বা অ্যাপ্লিকেশন এগুলো এদিকে চলে আসছে। তো আমি এটিকে ছোট করে রাখতেছি, দ্যাটস ইট, দিস ইজ কুল। ওকে, তো এই ছিল আমাদের এখানে যে রাইট ক্লিক করে পার্সোনালাইজের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো। আশা করে আশা করছি আপনাদের সবাইকে আমি সেটিংসের কাজগুলো, মানে পার্সোনালাইজ সেটিংসের কাজগুলো বুঝাতে পেরেছি। এগুলো ছাড়া এখান থেকে আর কোনো সেটিংস আমাদের আশা করি প্রয়োজন হবে না, বা আপনাদের প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে আমরা রাইট ক্লিক করে দেখি আর কোনো অপশন বাকি আছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা অপশন রয়েছে, এটি হলো ওপেন ইন টার্মিনাল। আচ্ছা, এটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের এখানে উইন্ডোজ পাওয়ারশেলের একটা অপশন চলে আসবে। আসলে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কমান্ড, অর্থাৎ এখান থেকে আমরা সিস্টেম রিলেটেড কাজগুলো করতে পারবো। আর এখানে শো মোরে দিলে আপনার ওই যে আগের নিয়মে আপনার রাইট ক্লিকের অপশনগুলো আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের রাইট ক্লিকের যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশনের মোটামুটি আমাদের জানা হয়ে গেল। তো মোটামুটি আমাদের রাইট ক্লিকের সকল কাজ শেখা হয়ে গেল এখন। তো এখানে সেটিংস রিলেটেড আরও কিছু কাজ আছে, চলুন এগুলো আমরা শিখে ফেলি। তো সেটিংসের এই কাজগুলো করার জন্য আমরা স্টার্টে যাব, তারপর সেটিংস অপশনে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন হোমের মধ্যে নর্মালি আমাদের যা যা থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। টাস্ক বার, ডিসপ্লে, ডেট এন্ড টাইম, অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ডার্ক মোড, লাইট মোড, এগুলো আপনারা এখান থেকে করে ফেলতে পারেন। এগুলো তো আমরা অলরেডি শিখেছি, তাই না? আচ্ছা, তারপর ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে আপনারা ডেট অ্যান্ড টাইমে চলে আসতে পারেন, মানে ডেট অ্যান্ড টাইম জোনে এখানে চলে আসতে পারেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে আসার পর আপনারা যদি আপনাদের কম্পিউটারের টাইমটা যদি এলোমেলো হয়ে যায় কখনো, এখান থেকে আপনারা সেট করে দিতে পারবেন। তো আপনাদের সেট করতে হবে না, মানে বসে বসে নাম্বার বসাইতে হবে না, বিষয়টা খুবই সহজ। আপনারা দেখেন এখানে সেট টাইম জোন অটোমেটিক্যালি, আপনি জাস্ট এখানে এই অপশনটা অন করে দিবেন, সেট টাইম জোন অটোমেটিক্যালি, তাহলে আপনার টাইম জোন অনুযায়ী এটা অটোমেটিক্যালি টাইমটা সেট হয়ে যাবে, আপনাকে আর বেশি কিছু করার প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এখানে আরও কিছু কাজ আমরা করতে পারি চাইলে। আমরা চাইলে আমাদের জন্য আমাদের কম্পিউটারে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারে। যেমন আমার কম্পিউটারে এখন কয়টা ল্যাঙ্গুয়েজ আছে, অনলি একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হলো ইংলিশ। আপনি চাইলে এখানে আপনার জন্য আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। যেমন আপনি যদি অ্যারাবিক টাইপিং করতে চান, বা আপনি যদি উর্দু টাইপিং করতে চান, সেক্ষেত্রেও সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি সৌদি আরবিক বা সৌদি আরাবিয়া যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমি সিলেক্ট করতেছি, করে এখানে আমি নেক্সটে ক্লিক করছি। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করছি, এই যে ইনস্টল। এখান থেকে যদি আমি এটা ইনস্টলে ক্লিক করি, দেখবেন আপনারা এটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এই যে এটি ইনস্টল হওয়া এখান থেকে শুরু হয়ে গেছে, এই যে অলমোস্ট এটা পেন্ডিংয়ে আছে, এটা ডাউনলোড হয়ে আমাদের এখানে এটা সেট আপ হয়ে যাবে। তো এটি কাদের প্রয়োজন হয়, যারা কম্পিউটারে অ্যারাবিক টাইপ করতে চায় তাদের কিন্তু এটা প্রয়োজন হয়। তো যেহেতু আমরা অ্যারাবিক টাইপ করব না, আমাদের কিন্তু এটি প্রয়োজন নেই। তো এটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার যেটি লাগবে না তো আমার যেহেতু এটি লাগবে না, আমি চাইলে এটিকে কি করে দেবো, এখান থেকে এই যে রিমুভ করে দিতে পারি। তো এটি যেহেতু এখানে অ্যাড হয়েছে, আমি এখান থেকে এই যে এটিকে রিমুভ করে দিচ্ছি, দ্যাটস ইট, ইয়েস, লাগবে না। তো এইভাবে আপনারা যে কোনো আরও ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা আরও একটা কাজ শিখে ফেলি। আপনার কম্পিউটারে যদি কখনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কম্পিউটারে কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন। আচ্ছা, আপনার কম্পিউটারে যদি কখনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি এই যে এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্টসে চলে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল করে নামলে এখানে দেখতে পারবেন সাইন ইন অপশন, এখানে চলে যাবেন। এবার এখান থেকে আপনি যে ধরনের পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেটি করতে পারেন, সাপোজ ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট লক, পিন লক, সিকিউরিটি লক, অর্থাৎ আপনি যেমন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন তেমন পাসওয়ার্ড এখানে জাস্ট দিয়ে দিবেন। যেমন আমি যদি আমার পিনটা চেঞ্জ করতে চাই, আমার কম্পিউটারে অলরেডি পিন সেট আপ করা আছে, সেই ক্ষেত্রে আমি জাস্ট চেঞ্জ পিনে গিয়ে পিনটা আমি দিয়ে দিতে পারি। আর যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই, এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মেশিন কম্পিউটারে অ্যাড করতে হবে, অথবা আপনার ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সাপোর্ট থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটিকে লক করতে পারবেন। তো আশা করছি পাসওয়ার্ড যে চেঞ্জ অথবা পাসওয়ার্ড সেট আপের বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আর এখান থেকে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, ফরগেট করে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। আচ্ছা, আরও একটা কাজ আছে এখানে, মাউস সেটিংয়ের একটা কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্লুটুথ অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনারা চলে আসবেন, ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, এই যে এই জায়গায় এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা মাউসে চলে যাবেন, এই যে মাউস,
হ্যাঁ, মাউসে চলে যাবেন। আমাদের যে কম্পিউটারের মাউসটি রয়েছে, যেমন আমার কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মুভ করছি। এই কার্সরের সেটিংস নিয়ে এখন আমি আপনাদের কাজ শিখাবো। তো এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রাইমারি মাউস বাটন। অর্থাৎ আমাদের মাউসের যে ল্যাব বাটনটি রয়েছে, এটি হলো প্রাইমারি মাউস বাটন। অর্থাৎ ডিফল্টভাবে ল্যাব বাটনটি প্রাইমারি মাউস বাটন হিসেবে সেট করা থাকে। কিন্তু আপনার মাউসে যদি কখনো ল্যাব বাটন দিয়ে কাজ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা ল্যাব বাটনকে রাইট বাটনে শিফট করে নিতে পারবেন। অর্থাৎ ল্যাব বাটনটা তখন রাইট বাটন হয়ে যাবে। এই যে এবার আপনি যাই কাজ করবেন, অর্থাৎ রাইট ক্লিক করে যাই করবেন, সবগুলো লেফট ক্লিক হবে। দেখছেন? আমি রাইট ক্লিক করতেছি এখন। যাই হোক, আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন না। আমি দেখি দেখার কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, আপনারা চাইলে আপনাদের প্রাইমারি বাটনটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমি আবার চেঞ্জ করে নিচ্ছি। এই যে করে নিচ্ছি। ওকে। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হলো মাউস পয়েন্টার স্পিড। অর্থাৎ আমরা যে স্ক্রিনের মধ্যে মাউসটি মুভ করছি, দেখুন আমি একটু মুভ করলে আমার কিন্তু চার কোণায় চলে যাচ্ছে। একটু মুভ করতেছে মানে হালকা, অনেক হালকাভাবে আমি মুভ করছি, কিন্তু চার কোণায় চলে যাচ্ছে। তো এখানে আসলে কাজ হলো এই যে মাউস পয়েন্টার স্পিডের, আমি যদি এটার স্পিডটা কমিয়ে রাখি, এই যে কমিয়ে রাখলাম, এখন যদি আমি মাউসটা অনেক জোরেও মুভ করি, তাও দেখবেন যে কি হবে না, একেবারে মানে চার কোণায় যাচ্ছে না। অনেক জোরে মুভ করতেছি কিন্তু আমি, চার কোণায় কিন্তু যাচ্ছে না। তো এই হলো এটার সুবিধা। আপনি যদি এটা বাড়িয়ে রাখেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি মাউসটা বেশি মুভ করতে হবে না। হালকা মুভ করলে এটি চার কোণায় মানে স্ক্রিনের চার কোণায় আপনি নিতে পারবেন। ঠিক আছে? একটু হালকা মাউসটা মুভ করলে আপনি এটি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এখানে আরো একটা অপশন রয়েছে, যেমন এই যে লাইনস টু স্ক্রল অ্যাট এ টাইম। মানে আমরা যদি চাই এখানে মাল্টিপল লাইন অ্যাট এ টাইম কি করতে পারি, স্ক্রল করতে পারি। তো আমি একটু আমার কম্পিউটার আপনাকে দেখাই আপনাদেরকে। এই যে আমি অল অ্যাপে চলে যাচ্ছি, এই যে অল অ্যাপে আসলাম, আসার পরে এই যে আমি স্ক্রল করতেছি আস্তে আস্তে, দেখুন আস্তে আস্তে নিচে নামতেছে, তাই না? কিন্তু এখান থেকে যদি আমি স্পিডটা বাড়িয়ে দিই বা কোনো কারণে স্পিডটা বাড়ানো থাকে, তখন কি হয় দেখেন তো। ওরে বাবা, আমি একবারে অনেক নিচে নেমে চলে আসছি। এই যে একবারে আমি যদি আরো বাড়িয়ে দিই, দেখবেন একবারে নিচে চলে যাব। তো আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটারে যে এই যে এখানে যে স্ক্রল লাইন স্পিডটা আছে, এটি আপনারা রাখবেন কত? এটি আপনারা 3 রাখবেন, 3 বা 4 এর মধ্যেই রাখবেন। এর মধ্যে রাখলে আপনার কি হবে? আপনি আস্তে, আস্তে স্ক্রল করতে পারবেন। হ্যাঁ? অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে যতটুকু লাগে ততটুকু আপনি স্ক্রল করে নিচে নামতে পারবেন। কিন্তু স্পিড যদি বাড়ানো থাকে, আপনি একটু স্ক্রল করলে এটা একেবারে নিচে চলে যাবে, শেষে চলে যাবে। তো এটাতে আপনি একটু বিরক্ত হবেন বেশি। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজে চলে যাচ্ছি। মাউস পয়েন্টার অ্যান্ড টাচ এই অপশনে চলে যাচ্ছি। তো এই অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন মাউসের কার্সরের যে স্টাইল রয়েছে সেটি বিভিন্ন রকমের রয়েছে। আপনারা চাইলে এটিকে ব্ল্যাক করতে পারেন, আপনারা চাইলে কালারফুল স্টাইলে রাখতে পারেন। যেমন আমি এটিকে পিঙ্ক কালার করে সরি ম্যাজেন্ডা কালার করে নিচ্ছি। আপনারা চাইলে আবার ইয়েলো কালারও রাখতে পারেন। আপনার যে কালার পছন্দ হয়, অথবা আপনার কোনো পছন্দের কালার থাকলে এখান থেকে আপনি এটি চুজ করে নেবেন। এই যে এখান থেকে চুজ করে নেবেন আপনার যেটা পছন্দের কালার সেটাই। ঠিক আছে? আমি আমার কম্পিউটারে এটিকে ইয়েলোয় রাখতেছি, কারণ ইয়েলো রাখলে এটি হাইলাইট হচ্ছে বেশি, এজন্য আমি ইয়েলো রাখলাম। এখান থেকে আপনারা আরো একটি মজার কাজ করতে পারবেন, সেটি হলো আপনি চাইলে আপনার কার্সরের যে সাইজ রয়েছে সেটি আপনি বড় ছোট করতে পারেন। এই যে দেখুন, বড়, এই যে ছোট। আপনার কম্পিউটারে নরমালি এই যে এই সাইজে থাকবে, একেবারে ছোট মিনি থাকবে, হ্যাঁ? আপনি যদি চান এটিকে বড় করে নিতে পারেন। এই যে আমি একটু বড় করে রাখি, যেহেতু আমি আপনাদের কম্পিউটারে ক্লাস নিতে হয়, অনলাইন বা লাইভ ক্লাস নিতে হয়। এক্ষেত্রে কার্সরটি একটু বড় রাখলে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তাই আমি কার্সরটি একটু বড় রেখেছি। ঠিক আছে, এখানে আমাদের মাউস সেটিং নিয়ে আশা করি আর কোনো কাজ নেই। আমরা এবার পরের কাজে চলে যাই। এখানে আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটা হলো অন স্ক্রিন কিবোর্ড। আচ্ছা, অন স্ক্রিন কিবোর্ডটা কখন প্রয়োজন হয়? আচ্ছা, অন স্ক্রিন কিবোর্ডটা কখন আমাদের প্রয়োজন হয় সেটা কি জানেন? ফর এক্সাম্পল, আপনার কম্পিউটারের যে ফিজিক্যাল কিবোর্ডটি রয়েছে, সেই কিবোর্ডের মধ্যে যে কিগুলো রয়েছে, সেখান থেকে ধরেন কোনো একটা কি মনে করলেন নির্দিষ্ট কারণে কাজ করতেছে না, বা কোনো সমস্যা হয়েছে এজন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন এই ক্ষেত্রে আপনি সাপোজ সেই কিটি দিয়ে যে কাজটা করবেন সেটি কিভাবে করবেন? আপনার কিবোর্ডটাই তখন বাতিল করে ফেলতে হবে, বা ইনস্ট্যান্ট আপনি কিবোর্ড কই পাবেন, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা অন স্ক্রিন কিবোর্ডের সাহায্যটা নিতে পারেন। অন স্ক্রিন কিবোর্ড দিয়ে আপনারা টাইপ করতে পারবেন, বা আপনার যে কিবোর্ডে যে লেটারগুলো আছে সেগুলো আপনারা লিখে নিতে পারবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন স্টার্টে, তারপর চলে যাবেন আপনারা সেটিংস। এরপরে এখান থেকে আপনারা এই যে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে এই যে কিবোর্ড দেখতে পাবেন আপনারা, কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পর এরপরে দেখুন এই যে এখানে একটা অপশন আছে। এই যে দেখুন,
অন স্ক্রিন কিবোর্ড, এটাকে অন করে দিলে আপনাদের অন স্ক্রিন কিবোর্ডটা চলে আসবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, যাদের অন স্ক্রিন কিবোর্ডটা বেশি প্রয়োজন হয় তারা যেটা করবেন, এই যে এটির উপর রাইট ক্লিক করে এখানে পিন টু টাস্ক বার করে দিবেন, তাহলে এটা এখানে থেকে যাবে। আপনার বারবার কষ্ট করে এখান থেকে ওপেন করতে হবে না। এই যে দেখুন, আমি এটি ক্লোজ করে দিচ্ছি, কিন্তু এই যে কিবোর্ডে রয়ে গেছে, আমি এখানে ক্লিক করলেই কিবোর্ডটি চালু হয়ে যাবে। তো আশা করছি বিষয়টা সবাইকে বোঝাতে পেরেছি। মানে অন স্ক্রিন কিবোর্ডটাকে আপনি এখানে পিন করে ফেললেন। আর আরেকটা বিষয় হয়তো আপনারা সেটা জানেন না, টাস্ক বারের মধ্যে যে কোনো সফটওয়্যারকে এই যে এখানে আমরা রাখলাম, এটা কিভাবে রাখতেছি। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনার যে সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন বা অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন বা নির্বাচন করে নেবেন। সাপোজ এখান থেকে আমি এই যে অ্যাক্সেস যে সফটওয়্যারটি রয়েছে, এই অ্যাক্সেস সফটওয়্যারটিকে টাস্ক বারের মধ্যে রাখতে চাচ্ছি। তো এই জন্য আমি অ্যাক্সেস সফটওয়্যারটিকে সিলেক্ট করে এই যে টাস্ক বারের মধ্যে নিয়ে আসলাম। দেখুন আমাদের এই সফটওয়্যার বা এই অ্যাপ্লিকেশনটি এই যে টাস্ক বারের মধ্যে চলে আসছে। আবার এটি যদি রিমুভ করতে চাই, এটির মধ্যে রাইট ক্লিক করব, আনপিন ফ্রম টাস্ক বারের মধ্যে ক্লিক করে দেব, তাহলে এটি আনপিন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের আর কি কাজ বাকি আছে সেটা দেখিনি। ফাইল শেয়ারিং, এটা আবার কি? অর্থাৎ আপনি যদি চান আপনার কম্পিউটারে যে একটি ফাইল বা ফোল্ডার রয়েছে এটি চাইলে শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করার জন্য আপনার কম্পিউটারে ব্লুটুথ থাকতে হবে, অথবা শেয়ার ইট থাকতে হবে, অথবা আপনার কম্পিউটার একটা মানে পোর্টেবল ডিভাইস বা প্যান ড্রাইভ থাকতে হবে। যেমন প্যান ড্রাইভ, আমি আপনাদের প্যান ড্রাইভ দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা প্যান ড্রাইভে ফাইল কপি করবেন এবং কিভাবে প্যান ড্রাইভ থেকে কম্পিউটারে ফাইল নেবেন। তো প্যান ড্রাইভে কীভাবে ফাইল আদান প্রদান করবেন তার জন্য আগে একটি আমাদের প্যান ড্রাইভ নিয়ে নিতে হবে। তো আমি একটি প্যান ড্রাইভ নিয়ে নিয়েছি, এই জন্য প্যান ড্রাইভটি আপনারা কম্পিউটারে লাগিয়ে নেবেন। তো আমি যেহেতু কম্পিউটারে এটি ইনসার্ট করেছি এই জন্য এখানে একটা নোটিফিকেশান আসছে। এখন আমি দিস পিসিতে চলে যাচ্ছি, এই যে দিস পিসিতে। আচ্ছা, তো দিস পিসিতে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের প্যান ড্রাইভটি দেখা যাচ্ছে এখানে। তো আমার প্যান ড্রাইভটি যেহেতু আমি ভ্যান্টয় দিয়ে রেখেছি এই জন্য আমার এখানে ভ্যান্টয় শো করছে। আপনাদের প্যান ড্রাইভে যদি কোনো নিজস্ব নাম থাকে এই ক্ষেত্রে নাম শো করতে পারে, আর যদি নাম দেওয়া না থাকে তখন ইউএসবি ড্রাইভ লেখা আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যদি এই প্যান ড্রাইভের মধ্যে যদি কোনো ফাইল কপি পেস্ট করতে চাই তাহলে কিভাবে করব? ফর এক্সাম্পল আমি প্যান ড্রাইভ থেকে একটা ফাইল কম্পিউটারে নেব। তো প্যান ড্রাইভ থেকে আমি কোন ফাইলটা নেব? এখানে অল সফটওয়্যার দেখতে পাচ্ছেন, সফটওয়্যার থেকে এই যে দেখুন এখানে উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি আমি কপি করব। রাইট ক্লিক করছি, এখান থেকে কপি করলাম। কপি করার পরে এবার আমি ধরেন মিনিমাইজ করে নিলাম, ডেস্কটপে আমি এটিকে পেস্ট করব ডেস্কটপে। তো এই জন্য আমি রাইট ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম, এই যে পেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখুন ফাইলটি চলে আসছে, কপি হয়ে পেস্ট হয়ে গেছে। তো এখন ধরেন আমি আমার কম্পিউটার থেকে পেন ড্রাইভে একটি ফাইল পাঠাবো, এক্ষেত্রে কিভাবে করতে পারি? তাও আমরা রাইট ক্লিক করে কপি করব, দিস পিসিতে যাব, আমাদের পেন ড্রাইভে যাব এবং এখানে পেস্ট করে দেব, রাইট ক্লিক করে পেস্ট, এই যে পেস্ট। আপনারা সেম কাজটি কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেও কাজটি করতে পারেন। দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি চলে আসছে। তো এইভাবে আপনারা পেন ড্রাইভে ফাইল দিতে পারবেন এবং পেন ড্রাইভ থেকে ফাইল নিতে পারবেন, আদান প্রদান দুটোই করতে পারবেন। আচ্ছা, পেন ড্রাইভে ফাইল পাঠানোর আরও একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো আপনার যে ফাইলটি রয়েছে ফাইলের উপরে রাইট ক্লিক করবেন, শো মোর অপশনে যাবেন, এখান থেকে সেন্ড টু নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে যাবেন এবং এইখান থেকে ভ্যান্টয় যেটা দেখতে পাচ্ছেন, ভ্যান্টয় এই যে আমাদের পেন ড্রাইভের নাম দেখতে পাচ্ছি, আপনাদের কম্পিউটারে যে নাম দিয়ে দেওয়া থাকবে ওই নামটা এখানে শো করবে। তো এখানে আমি এই যে আমাদের পেন ড্রাইভের মধ্যে ফাইলটি পাঠিয়ে দিচ্ছি। তো এবার আমরা একটু গিয়ে দিস পিসিতে গিয়ে দেখি আসলে আমাদের পেন ড্রাইভের ভিতরে ফাইলটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার দিয়ে ফাইলটা চলে আসছে। তো এইভাবে আপনারা পেন ড্রাইভের সাথে তো এভাবে আপনারা যে কোনো ফাইল আদান প্রদান করতে পারেন খুব সহজেই। আর আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি ব্লুটুথ সাপোর্ট করে এক্ষেত্রে আপনারা চাইলে ব্লুটুথেও ফাইল পাঠাতে পারেন, অথবা যদি শেয়ার ইট ইনস্টল করা থাকে আপনারা চাইলে শেয়ার ইট দিয়েও ফাইলটি পাঠাতে পারবেন। যেমন এখানে আমি যদি শেয়ার ফাইল বাই শেয়ার ইট এটা যদি আমি দিই, আমাকে অবশ্য আগে কি করতে হবে, মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে, তাহলে মোবাইলের সাথে এটি কানেক্ট হবে। এবার আমি যে ফাইলটি পাঠাতে চাচ্ছি সে ফাইলটি টেনে এনে এখানে ছেড়ে দিলে ফাইলটি আমার মোবাইলে চলে আসবে। তো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এই শেয়ার ইট সফটওয়্যারটি ব্যবহার করবেন না, কারণ বর্তমানে এই শেয়ার ইটের যে সিকিউরিটি সিস্টেম আছে এটা এতটা ভালো না, এখান থেকে ডাটা লিক হয়, ফাইল মনে করলেন লিক হয়ে যায়। এই জন্য আপনারা এটা ইউজ কম করবেন, মোবাইলও ইউজ করবেন না, কম্পিউটারে ইউজ না করার চেষ্টা করবেন। আমার আসলে অনেক সময় বড় বড় ফাইল ট্রান্সফার করতে হয়, তো এই জন্য আমি আসলে ইউজ করতে হয়, কিছু করার নেই।
আর আপনারা যদি চান এই যে ব্লুটুথটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ব্লুটুথটা শুধুমাত্র ল্যাপটপের মধ্যে ব্যবহার করা যায়। কম্পিউটারে যদি আপনি ব্যবহার করতে চান, এক্সট্রা একটা ডিভাইস কিনে লাগাইতে হবে, অর্থাৎ ব্লুটুথ ডিভাইস বলে ওইটাকে, ওইটা কিনে ব্যবহার করতে হয়। আর শেয়ার যদি ব্যবহার করতে চান, এই ক্ষেত্রে তো আপনার কম্পিউটারে অবশ্যই একই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, মানে আপনার মোবাইলে যে ইন্টারনেট কানেকশন রয়েছে, সেম ইন্টারনেট কানেকশন কম্পিউটারও থাকতে হবে। তাহলে আপনারা শেয়ার ইটটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো ডিভাইস এক্সট্রা ব্যবহার করার প্রয়োজন হবে না। ঠিক আছে, আশা করি আমি আপনাদের কাজগুলো বোঝাতে পেরেছি। আর এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের সাপোর্টে জয়েন করবেন। সাপোর্টে জয়েন করে আপনাদের প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাপোর্ট টিম কিন্তু আপনাদের সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আচ্ছা, এখানে আর কি কাজ বাকি আছে? এখানে প্রিভিউ প্যানেল এবং হলো আর ২টা অপশনের কাজ বাকি আছে। এগুলো একটু আমরা দেখে নিই। শর্টকাট কাজ, বেশি সময় লাগবে না আমাদের আশা করি। ফর এক্সাম্পল, এই যে কার্ড নাম্বার যে ফাইলটি দেখতে পাচ্ছেন আপনি, এই যে কার্ড নাম্বারের ফাইলটি, আপনি চাচ্ছেন এই ফাইলটি মানে সাময়িক সময়ের জন্য, এই ফাইলটি সাময়িক সময়ের জন্য হাইড করে রাখতে। মানে কিছু সময়ের জন্য এটি হাইড করে রাখবেন যেন কেউ এটি দেখতে না পারে, অথবা আপনার কম্পিউটারে যদি কোনো আননাউন পারসন বসে, এই ক্ষেত্রে যাতে সে না দেখে ফাইলটি। এই ক্ষেত্রে এটি আসলে সাময়িক, মানে টেম্পোরারি একটা সলিউশন, এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। তো এই ক্ষেত্রে আপনি যদি চান এই ফাইল অথবা ফোল্ডারটি এই স্ক্রিন থেকে হাইড করতে, অথবা যে যে জায়গায় আপনার যে লোকেশনে ফাইলটি রয়েছে সেখান থেকে যদি হাইড করতে চান, আপনারা যেটা করবেন, এই ফাইলের উপরে রাইট ক্লিক করবেন, এখান থেকে প্রপার্টিস অপশনে যাবেন, তারপর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হিডেন, হিডেনের মধ্যে টিক দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি অনেকটা হালকা বা ওয়াটারমার্কের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো দিস পিসিতে যাব এবং এখানে দেখুন 3 ডট একটা অপশন আছে। আপনারা যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন তাহলে তো অবশ্যই আমার কম্পিউটারের মতো ইন্টারফেসটা দেখাবে এরকম। আর আপনারা যদি তার আগের ভার্সন ব্যবহার করে থাকেন, যেমন উইন্ডোজ 10, তাহলে আপনাদের এখানে সরাসরি এই ডটটা দেখাবে না, এখানে আসবে এই যে অপশন নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে চলে যাবেন। আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে ডোন্ট শো করে দিবেন, এই যে ডোন্ট শো করে দিয়ে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। তাহলে আপনাদের কম্পিউটারের ফাইলটি হাইড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু নাই, এখান থেকে উধাও হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে, তাই না? হাইড হয়ে গেল। তো এই যে ফাইলটি এখন এখানে আছে কিন্তু এটা অদৃশ্যভাবে আছে। হ্যাঁ, আমরা যদি আবার এটা আনতে চাই, আবার দিস পিসিতে যেতে হবে, এখানে যাওয়ার পর 3 ডট, এখান থেকে অপশন, তারপর ভিউ, তারপর এখান থেকে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, অ্যাপ্লাই, ওকে, দ্যাটস ইট। এবার আমরা যদি এখানে স্ক্রিনের মধ্যে তাকাই, একটু দেখেন আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে এই যে। তবে এটা একটা হালকা ওয়াটারমার্ক বা একটু হালকা হালকাভাবে ফাইলটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো বা জলছাপ আকারে মনে হচ্ছে এখানে আছে। তো আমরা এটিকে যদি ঠিক করতে চাই, এটির উপর রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, এই হিডেনটা রিমুভ করে দিয়ে অ্যাপ্লাই, ওকে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। তো এভাবে আপনারা সাময়িক সময়ের জন্য কোনো ফাইল যদি হাইড করতে চান, করে রাখতে পারেন। তবে যে ব্যক্তি আবার আনহাইড করতে পারে, তো এই ক্ষেত্রে আপনার কাজে আসবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইলের মধ্যে লক দিতে হবে, অর্থাৎ ফাইলটা লক করে রাখতে হবে বা ফোল্ডারটা লক করতে হবে। আচ্ছা, তারপর আমরা আরেকটি কাজ দেখে নিচ্ছি, সেটি হলো প্রিভিউ প্যানেলের এই কাজটি একটু দেখে নিই। হ্যাঁ, ফর এক্সাম্পল, আপনার কম্পিউটারে এমন একটি ফাইল আপনাকে খুঁজে বের করতে হবে যে ফাইলটা আপনি সেভ করেছেন, বাট কি নাম দিয়ে সেভ করেছেন সেই নামটি আপনার মনে নেই। এখন আপনার যেহেতু নামটি মনে নেই, কোথায় সেভ করেছেন সেটা কিন্তু মনে আছে, মানে কোন জায়গায়, ধরেন আপনি এই যে এখান থেকে অল কাস্টমার ফাইলের মধ্যে আপনি ফাইলটি ধরেন সেভ করেছেন, এই লোকেশনে সেভ করেছেন, বাট এখানে তো অনেক ফাইল আছে, তাই না? 264টা ফাইল আছে, তো এখান থেকে আপনাকে এটি খুঁজে বের করতে হবে না ফাইলটি। কারণ আপনার আরেকটা সমস্যা হলো আপনার ফাইলের নামটাও জানা নাই, যে আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে যাতে চলে আসে। এখানেতে যেহেতু সার্চ বক্স আছে, আপনার তো ফাইলের নামটি জানা থাকলে এখানে থেকে সার্চ করে বের করে নিতে পারতেন, তাই না? কিন্তু এখন তো আপনার ফাইলের নামটি জানা নেই। তো এই ক্ষেত্রে আপনি ফাইলটি কিভাবে খুঁজে বের করবেন? তো খুঁজে বের করতে হলে আপনাকে যেটা করতে হবে, একটা একটা করে ফাইল ওপেন করে করে, এই যে এভাবে ওপেন করে করে আপনাকে দেখতে হবে। তো এভাবে যদি আপনি ফাইল ওপেন করতে যান, আপনার তো মানে 1 দিন লেগে যাবে বা 2 দিন লেগে যাবে ফাইল খুঁজে বের করতে, তাই না? এত সময় কই পাবেন? তো এখন আপনারা যেটা সহজে করতে পারেন সেটা হলো এই ফাইলটিকে ওপেন না করে প্রিভিউ করার একটা অপশন চালু করতে পারেন। মানে এটিকে আপনি ওপেন করবেন না, ডাবল ক্লিক করে এই যে আমি ওপেন করলাম না, এভাবে আপনারা ওপেন করবেন না। আপনারা ওপেন না করে জাস্ট এটার উপরে কার্সর রাখলেই কি হবে, ফাইলটি প্রিভিউ হবে। তো এটা কিভাবে দেখুন,
এই যে এখানে ভিউ একটা অপশন দেখতে পাচ্ছেন, ভিউ অপশন, এই ভিউ অপশনে চলে যাবেন এবং এখান থেকে এই যে দেখুন প্রিভিউ প্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে দেবেন। এইবার আপনি যে ফাইলটি দেখতে চাচ্ছেন সেই ফাইলের উপর জাস্ট ক্লিক করুন, দেখুন ফাইলের ভিতরে কি আছে এটা দেখা যাচ্ছে। তো এখন আপনি জাস্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করুন একটা একটা করে, দেখবেন আপনার ফাইলটি পরিবর্তন হচ্ছে এবং ফাইলের ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে। তো এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ফাইল সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হলো আপনারা এই যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন, ডেস্কটপে কখনো কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবেন না। দেখেন আমার এখানে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ না। কিন্তু এই যে এখানে একটা ফাইল আছে সেটা হলো ইম্পোর্টেন্ট ফাইল। এটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই না? তো এই গুরুত্বপূর্ণ ফাইলটাকে কিন্তু আমি এখানে ডেস্কটপে রাখি নাই। এটা আমি কিভাবে রাখছি? শর্টকাট করে রাখছি। আমি যদি এটিকে এখান থেকে ডিলিটও করে দিই আমার কিন্তু কোনো সমস্যা হবে না। এই ফাইলটিকে যদি আমি কি করে দিই, এই ফাইলটিকে যদি আমি ডিলিট করে দিই তাও আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কিভাবে দেখেন, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এই ফাইলটির অরিজিনাল লোকেশনে চলে যাচ্ছি, এটি আমি যেখানে সেভ করেছি, যেমন আমি ভিডিও এডিটিং ফাইলের ভিতরে সেভ করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আসল ফাইলটি এখানে, আমি জাস্ট এই ফাইলের একটা ধরেন অনেকটা ক্লোনের মতো এটার আমি একটা ক্লোন তৈরি করে রেখেছিলাম। ক্লোন যদি কিছু হয়ে যায়, ক্লোন যদি মনে করলেন আমি ডিলিট করে ফেলি, মেরে ফেলি, তাও আমার কিছু হবে না, মানে আমার অরিজিনাল ফাইলটা কিন্তু থেকে যাবে অনেকটা ক্লোনের মতো আর কি। তো যাই হোক, তো এটা আমি আপনাদের করে দেখাচ্ছি আপনারা কিভাবে এই ফাইলটাকে ডেস্কটপে ক্লোন হিসেবে বা শর্টকাট হিসেবে তৈরি করবেন। তো এটার মধ্যে রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে শো মোরে যাবেন, এখান থেকে সেন্ড টুতে যাবেন, তারপর এখান থেকে দেখুন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটি আবার শর্টকাট হয়ে গেছে। তা এখন এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হলো আপনি যদি এই ফাইলের মধ্যে যেতে চান, আপনাকে কিন্তু নরমালি দিস পিসিতে যেতে হচ্ছে, ভিডিও এডিটিংয়ে যেতে হচ্ছে, তারপর মাই ইম্পোর্টেন্ট ফাইলের ভিতরে যেতে হচ্ছে। মানে অনেকগুলো প্রসেস পার করে তারপর যেতে হচ্ছে। কিন্তু এটা যদি শর্টকাট করে এখানে রাখেন, ডাবল ক্লিক করে জাস্ট এটা ওপেন করে নিলেন, তাই না? খুব সহজ না কাজটা? আবার এটা যদি ডিলিটও হয়ে যায় কখনো, কোনো সমস্যা হয়, আপনার কোনো সমস্যা হবে না। বুঝছেন বিষয়টা? মানে আপনার ফাইলটা কিন্তু নষ্ট হবে না বা আপনার ফাইলের কোনো ক্ষতি হবে না। তো আশা করছি আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ক্লাস। আর আজকের ক্লাসের প্রত্যেকটি টপিক আপনারা একটু ধরে ধরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি আমাদের সাপোর্টে জয়েন করবেন। আমাদের সাপোর্ট টিম অলওয়েজ আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।